অক্সফোর্ডে যা ঘটেছে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা দেশ গোটা রাজ্য উত্তাল হয়ে আছে। আপনারা প্রত্যেকে জানেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কি হয়েছিল, একটা রিনাউন্ড একটা প্রেস্টিজিয়াস জায়গা যেখানে আমরা প্রত্যেকে যেতে চাই। যারা ছাত্র তো আছে তারা তো চাই, কিন্তু যারা লন্ডনে থাকে, যারা ইউনাইটেড কিংডমে যায় তারাও কিন্তু একবার ঘুরে আসতে চায়। এতটাই একটা রিনাউন্ড জায়গা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন। তিনি ইনভাইটেড ছিলেন, তিনি আমন্ত্রিত ছিলেন, তিনি সেখানে গেছিলেন। এবং সেখানে যাওয়ার পর কি ঘটেছে, অর্থাৎ তিনি যখন তার বক্তৃতা দিচ্ছিলেন, তার ইন্টারঅ্যাক্টিভ সেশন তিনি যখন কথা বলছিলেন, তখন সেখানে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SFI লন্ডন ইউনিট, ইউনাইটেড কিংডম ইউনিট, যেটাই আপনি বলুন না কেন, তারা বিক্ষোভ দেখিয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন, এমন এমন কিছু শব্দ বলেছেন, স্টেটমেন্ট বলেছেন যেগুলো হয়তো সমর্থনযোগ্য নয়। এই জন্য বললাম সমর্থনযোগ্য নয়। প্রতিবাদ আমরা প্রত্যেকে করতে পারি, আমাদের সেই গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার। অন্যায় দেখলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব। ভুল তথ্য যদি শেয়ার করা হয় নিশ্চয়ই তার প্রতিবাদ করব, জানাবো। কিন্তু প্রতিটা জিনিসের একটা ডেকোরাম বলে জিনিস আছে, যে কোনটা কোথায় করা উচিত, কখন করা উচিত, কিভাবে করা উচিত। তো আমরা সেই ছবি আপনারা দেখেছেন এবং SFIয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে যা যা বলা হয়েছে, যা যা পোস্টারে অর্থাৎ দেখানো এইভাবে দেখানো হয়েছে, আপনারা সবটাই দেখেছেন। এই নিয়ে আমাদের আজকের পর্ব কি বলছে বাংলা, যে এটা কি সমর্থনযোগ্য, এটা কি করা ঠিক হয়েছে। SFI মুখ্যমন্ত্রীও খুব ঠান্ডা মাথায়, প্রশাসক মমতা কীভাবে এত টাফ সিচুয়েশন হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন তিনি আগে, যেরকম হতে পারে ট্যাকেল করেছেন, সেটাও আপনারা দেখাবো। কী বলছে বাংলা আজকের পর্বে আমার সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী, যাকে আপনারা আগেও দেখেছেন, আমার বাদিকে বসে আছেন, AITC মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের IT সেলের জেনারেল সেক্রেটারি। উপাসনা, তুমি আরও একটা অনুষ্ঠানে এসেছো আমাদের আগে, আবার তুমি কি বলছে বাংলায় আজকে এলে, তোমাকে স্বাগত। আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন রাজ্যকে সে রিপ্রেজেন্ট করতে গেছেন নিশ্চয়ই। ডু ইউ থিঙ্ক, তুমি কীভাবে দেখছো এটাকে, একেবারে যেভাবে জিনিসটা ঘটেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন এভাবে রিয়াক্ট করেছেন, আমরা বিজেপি রিয়াকশন পেয়েছি, আমরা SFI রিয়াকশন পেয়েছি, সবটা আপনাদের দেখাবো। কী বলবেন? বিষয়টা কি জানো তো, যখন মানে মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন, উনি কিন্তু সেখানে কোনো দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যায়নি। এই জিনিসটা একটু বোঝা দরকার, ভীষণভাবে ছিল। যারাই সেই বিক্ষোভটা করেছে, যারাই সেই প্রশ্নগুলো সেই সময় তুলে ধরছিল, মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে ডাক পেয়েছিলেন, ইনভাইটেড ছিলেন, যে কথাটা তুমিও বললে দাদা। এবং ইনভাইটেড হওয়ার পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হওয়া, সেখানে যখন মুখ্যমন্ত্রী গিয়ে দুটো কথা বলছেন, সেটা কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বা মুখ্যমন্ত্রী যেই দলটার প্রতিনিধি, সেই দলের দুটো মানুষের একটু খুশি হওয়ার কারণ বলে আমি ব্যক্তিগত কেন্দ্রিকভাবে মনে করি না। কেন মনে করি না? কারণ উনি যখন সেখানে যাচ্ছেন, উনি বাংলার একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে গেছিলেন। সেখানে যখন SFI এর কিছু কুলাঙ্গাররা, নিজেদেরকে অত্যন্ত শিক্ষিত যারা দাবি করেন, তারা দুটো প্লাকার্ড দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করে যদি মনে করেন এটা তাদের শিক্ষা প্রকাশ, সেই জিনিসটাকে আমরা স্পষ্ট বিরোধিতা করছি। কেন করছি? কারণ এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য করছি। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেদিনকে এক্স্যাক্টলি যা ঘটেছিল, পেছন দিকে দেখুন অনেকে কিন্তু এই যে পোস্টারের কথা আমি বলছিলাম, প্ল্যাকার্ড হাতে তারা মুখ্যমন্ত্রী বলছেন, এবং পেছন দিকেও কিন্তু যারা বসেছিল, পেছন দিকে যারা বসে আছেন ব্রাদার, তারা কিন্তু এই যখন মুখ্যমন্ত্রী বলছিলেন তার বিরোধিতা করে এই তাদের রিয়াকশন ছিল। এই যে প্ল্যাকার্ডিং দেখছেন, পোস্টারিং দেখছেন, এটি হয়েছিল। অবশ্যই বলো। যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, সেই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পারবেন এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই দেখতে পাবে যে 7টা মতো প্ল্যাকার্ড রয়েছে, একজনের হাতে প্রায় 2টো করে প্ল্যাকার্ড। যদি আমি মানে ওদের মূল সংখ্যা ধরি, সেটা ম্যাক্সিমাম 4 জন ছিল। আমি আবারও বলছি, ম্যাক্সিমাম 4 জন ছিল। সেই 4 জন গিয়ে সেখানে একটা গোটা পরিবেশটাকে নষ্ট করার পূর্ণ প্রচেষ্টা করেছিলেন, এবং খুব দুঃখজনকভাবে তারা হয়তো কোনো কেন্দ্রিক সফল হয়েছে। অর্থাৎ যখন গোটা ভারত, মানে শুধু ভারতবর্ষ, স্পেসিফিক্যালি আমার বাংলার কথা যদি আমি বলি, বাংলার মানুষ যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মুখ চেয়ে বসেছিলেন, মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রী কি কথা বলছেন, ভারত দরবারে উনি যখন গেছিলেন, সেখানে দিদিমণি কি কথা বলছে সেটা শোনার জন্য যখন সবাই মুখ চেয়েছিলেন, তখন ঠিক সেই সময় এই নোংরামি করাটা, এটা যে আগে থেকেই কোনো একটা উদ্দেশ্য ছিল, এটা কিন্তু প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি কথাটা?
কারণ পরবর্তীতে কিছু ফটো এবং ভিডিও যখন উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে, সেখানে আমরা একটা স্ক্রিনশটও দেখতে পাচ্ছিলাম। সেই স্ক্রিনশটের মধ্যে এটা স্পষ্ট যে এসএফআই এর কিছু অত্যন্ত নেতৃত্বরা সেই ভিডিওটা, সেই লাইভটা কিন্তু সেই দিন দেখছিলেন। অর্থাৎ তারা গোটা সিনারিওটা জাজ করার চেষ্টা করছিলেন যে তারা যাদেরকে সেখানে সেট করেছে তারা কি ঠিকমতো কাজটা করতে পারলো নাকি পারলো না। কিন্তু দিন শেষে আপনি যদি দেখেন, আমরা একটা জিনিস আবারও দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা প্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় যত সুন্দরভাবে সেই জিনিসটা হ্যান্ডেল করলেন। আমি সেই দিন রাত্রিবেলা একটা লাইভ করি আমার ফেসবুক পেজ থেকে। আমি সেই দিন একটা কথা তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলেছিলাম, এসএফআই সিপিএম এর যারা প্রতিনিধিরা রয়েছিলেন তাদের সকলকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আমি বিশ্বাসী যে আপনারা প্রত্যেকেই জেগে রয়েছেন, এবং আমি এটাও বিশ্বাসী যে আপনারা হয়তো মনে মনে খুব খুশিও হচ্ছেন। কিন্তু তার পাশাপাশি যে থাপ্পড়টা মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্পষ্ট ভাষায় খুব সুন্দরভাবেই আপনাদের গালে মেরে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যদি ক্ষমতা থাকে তাহলে বাংলায় গিয়ে নিজের দলটাকে একটু শক্ত করে দেখা। এই কথাটা আমি উপাসনা, তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করি। আপনারা দেখেছেন, আমরা সেই ছবি আপনাকে দেখালাম, কিন্তু তার সাথে দুটো লাইন কিন্তু খুব ভাইরাল হয়েছিল, এবং আপনারা দর্শকরাও কিন্তু সবাই আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। দিস ইজ নট ক্যালকাটা। যারা পিছনে বসেছিল, যে ছবি আপনারা দেখলেন, দিস ইজ নট ক্যালকাটা, এবং তারপরেই বলা হচ্ছে ইউ কিল্ড আ ভায়া, ইউ কিল্ড আ ভায়া, রাইট? পেছনে যারা বসছিল তারা কিন্তু বলছেন, এবং তার সঙ্গে এটাও বলছেন, যেটা নিয়ে আমরা প্রত্যেকে জানি, এক মুহূর্তে ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে, বিশেষ করে হিন্দুত্ব, আমি গর্বিত হিন্দু, বিরোধী দল নেতা করে ঘুরছেন সব জায়গায় হিন্দুত্ব। এই তিনটে পার্ট আমরা আমাদের প্রশ্ন একটাই, যে এইখানে যেখানে তুমি বলছো, আমিও বললাম, যেখানে একজন স্টেটকে রিপ্রেজেন্ট করছেন তিনি, একদম কারেক্ট, এবং সেখানে দেশকেও রিপ্রেজেন্ট করছেন তিনি, বিকজ ওয়েস্ট বেঙ্গল ইজ আ পার্ট অফ ইন্ডিয়া, কারেক্ট। তো সেখানে দাঁড়িয়ে এই জায়গাটার বেছে নেওয়া কি ঠিক হয়েছে? আমরা আসবো পরে রিয়াকশনে, যে আমরা এসএফআই এর তরফ থেকে কি বলা হয়েছে, বিজেপির তরফ থেকে কি বলেছেন, আমরা আপনাদেরকে দেখাবো। আমার সেটাই প্রশ্ন তোমার কাছে। একদমই তো ঠিক হয়নি, তাই জন্যই তো আমরা সকলে হয়তো জিনিসটা নিয়ে প্রতিবাদ করছি। সবকিছুরই একটা জায়গা বিশেষ ব্যাপার আছে, মানে সব জায়গায় তো সবকিছু চলে না। ক্যালকাটা মানে কি? সোজা কথা একটা জিনিস বলা যেতে পারে যে কলকাতার বুকে যখন কোনো প্রশ্ন উঠছে সেটার আমি উত্তর চাইছি বা আমি সেটার উত্তর দিচ্ছি, সেটা গোটা একটা ভিন্ন বিষয়। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, মুখ্যমন্ত্রী যেই জায়গাটায় বসেছিলেন সেটা কিন্তু বাস্তবে প্রশ্ন উত্তরের একটা জায়গায় ছিল। সেই প্রশ্ন উত্তর নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু যে জায়গাটা নিয়ে আমাদের সকলের প্রশ্ন এটা উঠে দাঁড়াচ্ছে, ওখানে উনি বলছেন, একটা ছেলে সেখানে দেখছিলাম প্লাকার্ডটাকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উনি জিজ্ঞেস করছেন, হোয়াট হ্যাভ ইউ ডান ফর জেইউ? উনি জেইউ এর কোন কথাটার কথা বলছিলেন সেটা আমি জানতে চাই। এবং তার সঙ্গে একটু অ্যাড করি তোমাকে, আমরা জানি গ্লোবাল সামিট মিট হয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু টাটারা কেন গেছে আমরা প্রত্যেকে জানি, তখন বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন, সিঙ্গুর আমরা প্রত্যেকে জানি। তারপর ইনফোসিস কগনিজেন্ট, মুখ্যমন্ত্রী বলছেন উত্তরে যে উই অলরেডি হ্যাভ দ্যাট, কিন্তু তারপর প্রশ্ন আসছে যে আপনাকে হিসেব দিতে হবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, প্লিজ গিভ আস প্রপার ডেটা। তখন মুখ্যমন্ত্রীকে এই শব্দ বলতে হচ্ছে যে আই এম নট লাইং, মানে আমি মিথ্যে বলছি না। বলো, এই যে মিথ্যে কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরে, এটাও কিন্তু একটা মানে ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। কেন বলছি? কারণ এই প্রশ্নটা তাদের দিকে ছুড়ে, মুখ্যমন্ত্রীর দিকে ছুড়ে করা হচ্ছে। একটা ছেলে প্রশ্নটা করছে যে ইউ আর লাইং, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নো আই এম নট লাইং। আপনারা এখানে যে প্রশ্নটা করছেন, আচ্ছা এই কথাটাও একটু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, যখন ওনারা এত কথা বলছিলেন তখন কিন্তু মুখ্যমন্ত্রী সেই স্টেজ থেকে দাঁড়িয়ে তখনও বলে যাচ্ছে, না আপনারা বলুন, আপনাদের সেই প্রশ্ন করার অধিকার আছে। এই গোটা বিষয়টা কিন্তু আমরা 34 বছরে দেখিনি। অর্থাৎ যেই এসএফআই এর প্রতিনিধিরা সেখানে প্লাকার্ডটা তুলে এই প্রশ্নগুলো করছিলেন, এই জিনিসটা যদি 34 বছরের মধ্যে কোনো তৃণমূল প্রতিনিধি বা কংগ্রেস প্রতিনিধি বা অন্য কোনো বিরোধী প্রতিনিধিরা ওই 34 বছরে করতেন, তাহলে কি হতো জানেন? তাহলে তাদের মৃতদেহ কোনো একটা সুটকেসে পাওয়া যেত, তাহলে তাদের ডেড বডি হয়তো জ্যান্ত মাটির তলায় গেড়ে দেওয়া হতো। এবং এই জিনিসটা হচ্ছে এসএফআই এর ইতিহাস, সিপিএম এর ইতিহাস। এই জিনিসটা হয়তো ওনারা স্পষ্টভাবে অবগত নয়, তাই জন্যই মুখ্যমন্ত্রীকে উনি এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন। তার পাশাপাশি যখন এমপ্লয়মেন্ট নিয়ে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রীর আমলে এমপ্লয়মেন্ট এইটা না একটা খাইয়ে দেওয়া জিনিস মতো হয়েছে। মানে এসএফআই এর তরফ থেকে আমরা একটা গল্প জানি। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে একটা মানুষ, একটা অতি সাধারণ মানুষ যদি পিঠে কাউকে নিয়ে, মানে একটা গল্প ছিল যে পিঠে একটা মানুষ গাধা একটা ছাগলকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছাগলকে নিয়ে যাচ্ছে, সেখানে 4টে শয়তান বন্ধু কি ঠিক করলো যে ওই ছাগলটা তার কাঁধ থেকে নামাতে হবে।
সেই জিনিসটা আমরা বাড়ি নিয়ে যাব। তার জন্য কন্টিনিউয়াস চারটে মানুষ চারটে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সাধারণ মানুষটাকে গিয়ে গল্প করে বললো, গল্পের ছলে বললো, না না ওটা ছাগল না, তুমি কুকুরটা কেন ঘাড়ে করে নিয়ে যাচ্ছ, ওটা তুমি নামিয়ে দাও। ঠিক এইভাবেই না এই হিন্দুদের ভয় পাওয়ানো, হিন্দুরা ভয় পাচ্ছে, হিন্দুরা সুরক্ষিত নয় এই কথাটা, এবং বাংলাতে এমপ্লয়মেন্ট নেই এই কথাটা বাংলার মানুষদের মুখে বা পেটে বা মাথায় ঠুসে দেওয়া হচ্ছে বিজেপি এবং সিপিএমদের দ্বারা। এটা খুব স্পষ্ট কথা। আমি যে প্রসঙ্গে বললে বিজেপি এবং সিপিএম এর দ্বারা আমরা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি, এবং বিভিন্ন দল, বিরোধী দল যারা, তারা এক্স্যাক্টলি কীভাবে নিয়েছেন জিনিসটা এবং কি তারা বলছেন। দিলীপ ঘোষ এই ঘটনা নিয়ে কি বলেছেন দেখুন। देखिए ये तो पहले से मालूम था, मैंने भी बोला था कि ममता बनर्जी लंदन जा रहे हैं, भाषण देंगे तो वहाँ के लोग पूछेंगे आरजीकर में क्या हुआ। आज आरजीकर जैसा घटना तो पूरा बंगाल में हो रही है, महिलाओं की कोई सुरक्षा नहीं। सबसे नाबालिग का शादी लड़कियों की बंगाल में हो रही है, हजारों लड़कियाँ प्रेग्नेंट है, अंडर एज। क्यों हो रहा है, ये क्या चल रहा है समाज में, ये सबको मालूम है। तो वो अगर प्रश्नों कोई करेगा उत्तर देना है, आप बिगड़ जाएंगे, नाराज हो जाएंगे, कौन छोड़ेगा आपको। भारत में घुसपैठियों खेल खत्म, लोकसभा में पास हुआ है नया बिल। बांग्लादेश इन्फ्लुएंसर रोहिंग्या इंटर इंडिया थ्रू बंगाल 700 किलोमीटर पेंडिंग स्टेट इज नॉट गिविंग लैंड। अमित शाह देखिए बार बार सीपीएम वाले भी वही करते थे, घुसपैठियों को ला करके यहाँ वोटिंग करते, वोटर बनाते थे। ममता बनर्जी वही खेल खेल रही, 40-50 लाख फर्जी वोटर बंगाल में हैं, तो बांग्लादेश से ऐसे गैरकानूनी ढुक से यहाँ घुस के कर रहे हैं। केंद्र सरकार बार बार उनको ज़मीन मांग रही है कि हम बाढ़ लगा देंगे, फेंसिंग देंगे, नहीं दे रही है। तो आज देश में जो अनरेस्ट है, तो बांग्लादेश होकर बंगाल में घुस रहे हैं लोग, इसलिए देश की सुरक्षा बंगाल के साथ जुड़ा हुआ है। इसलिए बंगाल की जो बॉर्डर है उसको सुरक्षित करना, तब देश सुरक्षित होगी। আপনারা শুনলেন, আমরা দেখালাম। উপাসনা, দিলীপ বাবু যা বললেন, কি বলবেন? একটা কথাই বলতে পারি যে চালনির পিছন ছড়ছড় করে, চালনি ছুঁচের বিচার করে, এই প্রবাদটা আমরা প্রত্যেকেই শুনেছি। দিলীপ বাবু ঠিক কদিন আগে খড়গপুরে একটা ভিডিও, আই গেস আপনিও দেখেছেন, আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকও দেখেছে, সেখানে দাঁড়িয়ে উনি বলছেন একটা মহিলা কিছু কথা তাকে বলতে যাচ্ছিলেন, উনি সেখানে তাকে দাবিয়ে দিয়ে বলছেন তোমার গলাটা টিপে ধরবো। তো যেই মানুষটা মহিলাদেরকে বাস্তব সম্মান, সাধারণ সম্মানটুকু দিতে পারে না, তার মুখে আমাদেরকে মহিলাদের সম্মানের কথা শিখতে হবে, এটা কি আশ্চর্যের বিষয় নয় কি? কিন্তু আজকে রাজনীতিটা এই ক্রমের দিকে কিন্তু এগিয়ে চলেছে। কেন বলছি? কারণ যখন এসএফআই এই কথাগুলো জিজ্ঞেস করছে যে জেইউতে আপনি কি করলেন, হোয়াট হ্যাভ ইউ ডান ফর জেইউ, আমি সেখানে একটা কথা বলতে চাই, আমি যেখানে থাকি সেখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি হয়তো 5 কিলোমিটারের পার্থক্য ডিস্টেন্স। তো সেখানে যখন জেইউতে এই ঘটনাটা ঘটে, একটু মনে করিয়ে দিই, জেইউতে যারা আপনাদের মতো, যে ছেলেটা এই প্রশ্নটা করেছে তাকে উদ্দেশ্য করে স্পষ্ট আমি এই উত্তরটা দিতে চাই, আপনাদের মতো যারা উচ্চশিক্ষিত কিছু ছেলেপুলেরা রয়েছে, যারা সেখানে গাজার ঠেক মদের ঠেক নিয়ে বসেন, তারা রীতিমতো একটা জিনিস করেছিলেন যে যখন সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত হয়েছে, শিক্ষামন্ত্রীর গাড়ির উপর চড়ে সেই কাঁচটা ভেঙেছেন, শিক্ষামন্ত্রীর গাড়িতে ইট ছুঁড়ে মেরেছেন, এবং নাটক করে সেই একটা ফোন আছে স্যামসাং S25 আলট্রা, এআই স্পেশালিস্ট, জানেন তো? তো এআই যখন একটা ভিডিও ফটো স্পষ্টভাবে ভাইরাল হয়েছিল, ওই ফটোটার নিচে ওরা হয়তো ক্রপ করতে ভুলে গেছিল সেটা, ওই ফটোটার নিচে ফটো মেড বাই S25 আলট্রা এআই স্পেশালিস্ট লেখা ছিল, যেখানে ওই ছেলেটাকে গাড়ির নিচে শুইয়ে দেওয়া হয়েছে, সেই ফটোটা এডিটেড, একটা ফেক ফটো। আমরা স্পষ্ট চ্যালেঞ্জ করেছিলাম, যদি আপনাদের দম থাকে সেটার একটা স্পষ্ট ভিডিও তুলে ধরুন না। এতগুলো ক্যামেরা সেখানে ছিল, যখন ফটোতে এতটা স্পষ্ট, সেই ফটোটা তো কোনো ভিডিওর মাধ্যম থেকে ক্লিপ করা, তাহলে সেই ভিডিওটা কেন কেউ তুলে ধরতে পারলো না? এটা একটা বড় প্রশ্ন, জানেন তো? এটার উত্তর এখনো কোনো এসএফআই, কোনো সিপিএম নেতার বুকের পাটা হয়নি এই একটা সাধারণ প্রশ্নের উত্তর দেবে। বেশ, উপাসনা একটু থামাবো, কারণ আমরা আপনাদেরকে প্রথমে দেখালাম বিরোধী দলনেতা কি বলেছেন, বিরোধী দলের দিলীপ ঘোষ কি বলেছেন, এবং তার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তুমি দেখেছো, দর্শকরাও দেখেছেন, যে সেদিনকে এক্স্যাক্টলি পেছন দিকে যারা বসেছিলেন তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানে মুখ্যমন্ত্রীর দিকে, কিন্তু যেটা আমার আগে দেখানোর কথা ছিল, দেখানো উচিত ছিল, সেটা পরে দেখাচ্ছি। কারণ প্রথমে দিলীপ ঘোষ কি রিয়াক্ট করলেন, আমরা ফার্স্টে দেখিয়েছিলাম ইনসিডেন্টটা, বাট রেকর্ডেড ইনসিডেন্ট এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী যখন উঠলেন ডায়াসে ওঠার পর যে বিশৃঙ্খলা তৈরি হলো এবং যে সিচুয়েশন ক্রপ্ট হলো, কি হয়েছিল এক্স্যাক্টলি দেখুন। I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. This is a democracy. Please raise your voice. I listen.
I will listen carefully. You are sorry. You know the case is sub judice and also the central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you're going to break your finger. What your ministers do in I don't. This is absolutely you are lying. What have you done in Brother, you don't do it. Jadavpur University? What Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. দিস ইজ নট আ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যেটা আমরা প্রথমেই প্রশ্ন করেছি আপনাদের, যে প্রতিবাদ আমরা প্রত্যেকে করতে পারি, উপাসনা ভুল ঠিক হতেই পারে, প্রত্যেক মানুষের তো ভুল হতেই পারে, কিন্তু তার প্রতিবাদ করার ডেকোরাম কোনটা? দিস ইজ নট আ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। বলো। সর্বপ্রথম মুখ্যমন্ত্রী যখন কাউন্টারটা করছেন, উনি যখন উত্তরটা দিচ্ছেন, সেখানে উনি বারবার একটা কথা বলছেন যে এই জায়গাটা কিন্তু পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়। এই জায়গায় আপনি নিজের মতো প্রশ্ন অবশ্যই করতে পারেন, কিন্তু কোন প্রশ্নটা করছেন সেটা তো দেখার একটা বিষয়। এবার যদি আমি সেই প্রশ্নগুলোতে আসি, যে প্রশ্নগুলো এসএফআই এর প্রতিনিধিদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দিকে ছুড়ে দেওয়া হচ্ছিল, তার কিছু উত্তর আমার কাছে আছে। প্রথম প্রশ্নটা এটা করা হলো যে আরজি করের ঘটনায় গোটা বিষয়ে আপনাদের কি কার্যকলাপ ছিল, এই একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। আরজি করের ঘটনায় কিভাবে আপনারা কার্যকলাপ করেছিলেন সেটা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে ভীষণভাবে স্পষ্ট। কেন বলছি? আরজি করে যখন ঘটনাটা ঘটে, তার পরবর্তীতে যখন বারবার প্রত্যেকটা ডক্টর থেকে শুরু করে সবাই বলছে যে এখানে আমরা কোনো পলিটিক্যাল ব্যানারিং চাই না, তখন আপনারাও সেই পলিটিক্স ঢোকালেন, সেই ডাক্তারদের গায়ে লাগালেন। এবং এই জন্যেই কিন্তু এই গোটা লড়াইটা একটা মেয়ের অধিকারের লড়াই থেকে গোটা লড়াইটাকে ঘুরিয়ে দেওয়া হলো একটা রাজনৈতিক গদির লড়াইয়ের দিকে। এবং এটার পিছনে যদি মূল কেউ থাকে, তার মধ্যে কিন্তু অন্যতম এসএফআই, অন্যতম সিপিএম, অন্যতম ডিওয়াইএফআই। আমরা সেখানে দেখেছি ডিওয়াইএফআই এর নেত্রী রীতিমতো যখন তার বডিটা সেখান থেকে বের করা হচ্ছে, তাই বডির সামনে দাঁড়িয়ে গিয়ে উনি সেখানেও রাজনীতি করছেন স্পষ্টভাবে। দ্বিতীয়ত, আরজি করের কথার যখন বিষয়টা উঠছে, তখন এই জিনিসটাও আপনার আমার প্রত্যেকের কাছে স্পষ্ট যে আরজি কর কেন্দ্রিক বিষয় নিয়ে কতটা ক্রাউড ফান্ডিং উঠেছে। না, এখানে উপাসনা আমরা আরজি কর নিয়ে অনেক শো করেছি, আমরা যাচ্ছি ডিটেইলে। এবং যেহেতু তোমার উত্তর দিতে সুবিধা হবে এই জন্য বললাম, এসএফআই এর ভাইস প্রেসিডেন্ট, বাংলার ভাইস প্রেসিডেন্ট, অন্য একটি অনুষ্ঠানে উনি এসেছিলেন এবং সে কিন্তু বলছেন অন ক্যামেরা, সেই অনুষ্ঠান আপনারা দেখবেন পরে, সে বলছেন যে এসএফআই যেটা করেছে ঠিক করেছে। যখন মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছে রিগার্ডিং কর্মসংস্থান, রিগার্ডিং ইনভেস্টমেন্ট, রিগার্ডিং আরজি কর, রিগার্ডিং সাম্প্রতিকতা যা যা হয়েছে, সেখানে প্রতিবাদ করা, বাংলার হয়ে যখন তিনি ভুল তথ্য দিচ্ছেন, সেটাই আমাদের প্ল্যাটফর্ম। বাংলার হয়ে কোন ভুল ঠিক করেছে বলছে, বাংলার হয়ে কোন ভুল তথ্য মুখ্যমন্ত্রী দিয়েছেন আপনি যদি প্রমাণস্বরূপ তুলে ধরতে পারেন, তাহলে আমি সর্বসমক্ষে আপনার চ্যানেলে এসে ক্ষমা চাইব। আর যদি উনি এই প্রশ্নটা, যেই কথাটা উনি বলছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, এই জিনিসটা প্রমাণ না করতে পারেন, তাহলে ওনার উপর আমরা না হয় একটা মানহানির কেস করে দিই, সেই জিনিসটা স্পষ্ট। কারণ উনি যখন চ্যানেলে এসে এই কথাগুলো বলে যাচ্ছেন, ওনার কিন্তু সেই বিষয়ে সদায়িত্ব নিয়ে বলাটা উচিত। উনি কোনো একটা মুখ্যমন্ত্রীকে, একটা রাজ্যের প্রতিনিধিকে কোনোদিন বলতে পারে না যে উনি মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যাবাদী। ওনার কাছে যদি তথ্য থাকে, তাহলে সেই জিনিসগুলো না হয় উনি কোর্টে তুলে ধরুক, উনি এই জিনিসটাকে কিভাবে সমর্থন করছেন যে যেই মানুষটা বাংলার রিপ্রেজেন্টেটিভ হয়ে সেখানে গেছিলেন, তাকে ছোট করাটা তাদের কাছে খুব গৌরবময়। আরো একটা প্রশ্ন কিন্তু সে করেছে। কি করেছে? আমাকে এবং বাংলার মানুষকে, সে বলছে যে মুখ্যমন্ত্রী কি নিজের ছবি, অর্থাৎ যে ছবি মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, আমরা সে নিয়ে অন্য অনুষ্ঠান করেছি, যে তার উত্থান আমরা প্রত্যেকে জানি, নো ডাউট অ্যাবাউট ইট। আপনারা প্রত্যেকে জানেন যে আজকে জননেত্রী কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, কথা নেই, বিতর্ক নেই, নাটক কিচ্ছু নেই। কিন্তু তার প্রশ্ন, সে বলছে যে মুখ্যমন্ত্রী কি তার সাথে যা যা ঘটেছে সেটা নিয়ে ঘোরেন, না হলে তিনি কি করে সেটা ইনস্ট্যান্ট বার করে সবার সামনে পাবলিকলি দেখাতে পারে। এবং সেইটাকে এসএফআই করেছিল, যে করেছিল সে তো তৃণমূলে লালুয়াল। বলো। স্পষ্ট কথায় এটার একটা উত্তরই আছে।
আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটা চলছিল তখন এসএফআই এর কিছু অত্যন্ত বড় নেতৃত্বরা সেই লাইভটা দেখছিলেন। তারা বেসিক্যালি দেখতে চাইছিলেন যে যাদেরকে সেখানে ইমপ্লান্ট করেছে তারা ঠিকমতো তাদের কাজটা করতে পারছে কি পারছে না, এটা হচ্ছে প্রথম কথা। তো সমানভাবে ওনারা কি এতটাই বোকা মনে করেন যখন এই গোটা পদ্ধতিটা ওরা 4-5 জনকে সেখানে ইমপ্লান্ট করছে, বসাচ্ছে, সেই গোটা জিনিসটা একজন মুখ্যমন্ত্রী খবর পাবেন না প্রথমত, এবং দ্বিতীয়ত উনি এবার বলতে পারেন যদি খবর পেয়ে থাকেন তাহলে কেন উনি গেছেন, এই কথাটা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী সেই জিনিসটা আপনি নিজেও জানেন। তো বাঘ এই ছোট ছোট এই দল বেঁধে যারা আসে না তাদেরকে ভয় পায় না, তাই জন্যই সেখানে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী যখন বক্তব্যটা রাখছিলেন প্রত্যেকটা কথার মধ্যে যেইভাবে আগুন ঝরে পড়ছিল, আমি বিশ্বাস রাখি সেই কথাগুলো আপনাদেরকে হজম করতে 2-3টে ইনো লেগে গেছে। তো সেই 2-3টে ইনোর পয়সা না হয় আমার থেকে আপনি নিয়ে যাবেন, কারণ গোটা যে আসল তথ্যগুলো সেগুলো হজম করা আপনাদের জন্য ভারী কঠিন। সারা জীবন তো ভেজাল খেয়ে এসছেন এবং সেই জিনিসটাই খাইয়ে এসছেন। তো স্পষ্টভাবে যেই যাদের 4 জনকে আপনারা সেখানে ইমপ্লান্ট করেছিলেন, আমি তাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। তারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, স্পষ্ট ভাষায় বরাবরই বলে এসছি সুশিক্ষা এবং উচ্চ শিক্ষার মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুশিক্ষিত, তার দলের প্রত্যেকটা প্রতিনিধি সুশিক্ষিত, আর আপনারা উচ্চশিক্ষিত নিজেদেরকে দাবি করেন। তো সেই ডিগ্রিটা না হয় জ্বালিয়ে ছুঁড়ে ফেলে দেবে, কেন জানেন? কারণ আপনাদের থেকে বেশি শিক্ষিত, সামাজিকভাবে জ্ঞানী, সামাজিকভাবে শিক্ষিত হয়তো একটা সাধারণ মানুষ যে রোজ দিন আনে দিন খায়, হয়তো তারা অক্সফোর্ডে যায়নি, হয়তো তারা আপনাদের মতো সেইখানে দাঁড়িয়ে এই নোংরামিগুলোর কোনো করার পদ্ধতি বা মানে গোটা পরিক্রমার মধ্যে ঢোকে না, জানেন তো। কিন্তু তাদের যা শিক্ষা রয়েছে না আপনাদের থেকে অনেকটা বেশি, অনেকটা বেশি। সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ছোট করেন, কি বলে ছোট করেন? মুখ্যমন্ত্রী টালির বাড়িতে থাকে, মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়, মুখ্যমন্ত্রী একটা হাওয়াই চটি পরে, বড্ড জ্বালা হয়, তাই তো? তুমি একটু ইন্টারাপ্ট করি, তুমি আমাকে স্টুডিওতে ঢোকার আগে একটা কথা বলছিলে, রিসেপশনে বসছিলাম, যে এখন রাজনীতিটা বিরোধীরা করছে হচ্ছে অ্যান্টি মমতা, একদমই নট অ্যান্টি তৃণমূল। একদম খুব ইন্টারেস্টিং কিন্তু এই লাইনটা আপনারা ভাববেন প্রত্যেকে, যে অ্যান্টি মমতায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা যাচ্ছে। সে ফ্যাম হতে পারে, ফ্যাম কি আর হট করে ফ্যাম করতে গিয়ে চলে এলো অন্য প্রসঙ্গ, অন্যভাবে আমরা অন্য অনুষ্ঠানে আসবো। কিন্তু আমার প্রশ্ন, তুমি যেটা আমাকে বলছিলে যে অ্যান্টি মমতা না অ্যান্টি তৃণমূল, বিরোধীরা এটা ঠিক করতে হবে আগে এই ন্যারেটিভটা, যে কোনটা। আমি আর্জেন্টিনার ফ্যান, তো আর্জেন্টিনায় যখন মেসি খেলে তখন আমরা কি দেখি যে বিরোধী পক্ষের দলের প্রত্যেকটা মানুষ মেসিকে ঘিরে নেয়। মেসিকে যদি ঘিরে নিতে পারি তাহলে কোনো ক্রমে কিন্তু আমি গোটা যুদ্ধটা জয় করে বেরিয়ে যেতে পারবো। তো সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই দলের মেসি আমার চোখে। তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ছোট করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কিভাবে কালি লাগাবো। আবারও আরজি করের কথাটা যেহেতু উঠেছিল সেই সময়, তাই জন্য আমি তুলতে বাধ্য হচ্ছি। আরজি করের কথাটাও যখন তোলা হয়, গোটা রাজনীতিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরানো হচ্ছিল, সেই গদিটার আশেপাশে ঘোরানো হচ্ছিল। এটা আপনিও জানেন, আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকও জানে। তার পাশাপাশি জেইউ কেন্দ্রিক বিষয়টাতেও কেউ সকলে মিলে কাকে আক্রমণ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কি বছর আমাদের সময় শেষ প্রায়, আমি এক লাইনে একটা উত্তর চাই, এটা কঠিন প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেসি হন, অভিষেক ব্যানার্জি কি? মমতা, এবার এই বিষয়টা আপনি মেসিতে জাজ করতে পারবো না। এই বিষয়টা আমাকে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন যদি হৃদয় হয় আর একজন মস্তিষ্ক, এটা আমি সোজাভাবে বলবো। ওকে, খেলার থেকে তুমি এটাকে, হ্যাঁ, এটা থেকে আমি গোটা শরীরের দিকে নিয়ে এলাম, যে আমাদের শরীরটা কিন্তু সবকিছু নিয়েই তো কার্যকারী। মস্তিষ্ক ছাড়া যেমন শরীরটা অচল, হৃদয় আমি এটাই প্রার্থনা করবো যেন এটা থাকে, দুটোই যত 26 বরাবরই থাকবে। এই ডুয়োটা সারা জীবন চলবে এবং এই ডুয়োটাই 2026-এ বিজেপি এবং সিপিএম এর পতনের কারণ হবে। এই জিনিসটা এটা একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, এটা নিয়ে অন্য অনুষ্ঠানে আমার অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার সময়ের জন্য। আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি বলছে বাংলা, আপনাদের প্রোগ্রাম, আপনাদের অনুষ্ঠান, বাংলার মানুষের অনুষ্ঠান, আমজনতার অনুষ্ঠান। জানান কেমন লাগছে। আপনারা অনেকে দেখেন কি বলছে বাংলা এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কমেন্ট করেন, সব রকম কমেন্ট করেন। কমেন্ট তো পজিটিভ নেগেটিভ সব নিয়েই তো থাকবে, এবং এটাই আমাদের উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে আগামী দিনে, যাতে আরও ভালো অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কি বলছে বাংলার পর্ব আজ এ পর্যন্তই। আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।